আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মারুফ শাহরিয়ার স্যার। আমরা সবাই এক এক করে মাইক্রোফোন গুলো আনমিউট করে যার যে কোশ্চেন গুলো আছে স্যারের কাছে করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি শফিকুল ইসলাম, জি বলেন। স্যার স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনগুলো করি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার যে ক্রনিক ওটাইটিস মিডিয়া স্যার, এটা স্যার মেডিকেল ট্রিটমেন্টে স্যার কতটুকু কারেকশন হতে পারে স্যার? যদি পারফোরেশন থাকে স্যার সেক্ষেত্রে পারফোরেশন কত সেন্টিমিটার হলে সেটা মেডিকেল ট্রিটমেন্টে কারেকশন হবে, কতটুকু হলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যাডভাইস করব স্যার? জি আর কিছু আরো ছিল স্যার যে অ্যাকুট ওটাইটিস মিডিয়াতে স্যার, অ্যাকুট ওটাইটিস মিডিয়াতে কি স্যার টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন হয় স্যার? আপনার প্রশ্নগুলো শফিকুল ইসলাম আপনি একবারে করে ফেলেন, তাহলে আমার জন্য ভালো হবে। জি স্যার। আরেকটা কোশ্চেন স্যার, এয়ার ড্রপ গুলো আমরা কখন দেব স্যার? আচ্ছা, এয়ার ড্রপ গুলো কখন দেব, বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন প্লাস স্টেরয়েড আমরা কখন অ্যাড করব স্যার? এটা একটা কোশ্চেন। আমরা কতদিন ডিউরেশন কতদিন হবে, এটা একটা কোশ্চেন স্যার। আর স্যার নেজাল স্টেরয়েড এটা স্যার আমরা কতদিন দিতে পারি স্যার? একটা না আমরা কতদিন দিতে পারবো বা মাঝে মাঝে দিতে পারবো কিনা স্যার? আর একটা কোশ্চেন ছিল স্যার যে ইমপ্যাক্টেড ওয়ার্কস এর ক্ষেত্রে স্যার আমি শুনেছিলাম স্যার ওই যে এ সেরুমেন ডিপ সি ওয়াটার নামে একটা ড্রপ আছে স্যার, এটা আসলে কি নামে পাওয়া যায় স্যার বা কিভাবে আমরা ব্যবহার করব স্যার? আর একটা ছিল স্যার যে ইএনটি তে আমি দেখেছি স্যার ওই যে ট্যাবলেট প্রোকাইন্ট স্যার এটা প্রেসক্রাইব করে স্যার, এটা কখন আমরা প্রোকাইন্টটা ইউজ করতে পারি স্যার? থ্যাংক ইউ স্যার। সব আপনি তো সব প্রশ্ন করে ফেললেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মোহাম্মদ শফিকুল ইসলামকে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি ইন্ডিকেট করেছেন। আমরা আপনার পয়েন্টগুলো এক এক করে আসি। একটা হচ্ছে সিওএম, এটা কি আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো আপনারা? জি স্যার ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমরা যে বিষয়টা বলি, আমরা আগে বলতাম সিএসওএম অর্থাৎ ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। হ্যাঁ, তো এখন আমরা এটাকে সিএসওএম না বলে এটাকে আমরা বলি সিওএম অথবা এওএম অর্থাৎ ক্রনিক ওটাইটিস মিডিয়া অর অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অনেক সময় সাপোরেশন নাও থাকতে পারে, অর্থাৎ পারফোরেশন হয়ে কান দিয়ে ডিসচার্জ আসতে পারে, ওয়াটারি ডিসচার্জ আসতে পারে, অর্থাৎ সেখানে সাপোরেশন আর ব্যাকটেরিয়াল ইনফেকশন পাস ফর্মেশন নাও হইতে পারে। এজন্য আমরা বর্তমানে বলছি এটাকে আমরা সিওএম অথবা এওএম বলি। এই প্রশ্নটা কিন্তু আপনার ছিল না, কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভাইটাল প্রশ্ন। এজন্য আমি এই প্রশ্নটা আপনাকে মানে অ্যান্সারটা দিলাম। আপনি যে কথাটা বলেছেন সিওএম এর ক্ষেত্রে আমরা কতটুকু পারফোরেশন হলে বা কোন ক্ষেত্রে আমরা অপারেশন করব, এক্স্যাক্টলি শফিকুল ইসলাম শুনছেন আপনি? কতটুকু পারফোরেশন কিভাবে আমরা মেজারমেন্ট করব, এই তো আপনার কথা ছিল। এটার হচ্ছে খুব ক্লিয়ার কাট একটা অ্যান্সার আছে। আমরা আমাদের টিম্প্যানিক মেমব্রেনকে 4টা রিজিয়নে ভাগ করি।
এটাকে আমরা হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস বরাবর যদি একটা হরাইজন্টাল লাইন টানি এবং আম্বু বরাবর যদি একটা হরাইজন্টাল লাইন টানি এবং হ্যান্ডেল অফ ম্যালিয়াস বরাবর যদি একটা আমরা পারপেন্ডিকুলার লাইন টানি, তাহলে 4টা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আপার কোয়াড্রেন্ট, আপার সুপিরিয়র কোয়াড্রেন্ট, আর লোয়ার ইনফিরিয়র কোয়াড্রেন্ট, আর তারপরে হচ্ছে আপনার আপার মানে একটা হচ্ছে মিডিয়াল কোয়াড্রেন্ট, আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট, ইনফিরিয়র মিডিয়াল কোয়াড্রেন্ট, ইনফিরিয়র ল্যাটারাল কোয়াড্রেন্ট। আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করি। আমরা যদি দেখি কোন একটা পারফোরেশনের সাইজ, অর্থাৎ পারফোরেশনের সাইজটা হচ্ছে একটা কোয়াড্রেন্টের চেয়ে ছোট, তখন আমরা তাকে বলি স্মল পারফোরেশন। শফিকুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যদি আমরা দেখি পারফোরেশনটা একটা কোয়াড্রেন্টের চেয়ে বড় কিন্তু 2টা কোয়াড্রেন্টের চেয়ে ছোট, তখন আমরা তাকে বলি মিডিয়াম সাইজড পারফোরেশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি আমরা দেখি এই পারফোরেশনটা 2টা কোয়াড্রেন্টের চেয়ে বড় কিন্তু 3টা কোয়াড্রেন্টের চেয়ে ছোট, তখন আমরা বলি হচ্ছে লার্জ পারফোরেশন। আর আমরা যদি দেখি যে এই একটা পারফোরেশন 4টা কোয়াড্রেন্টকে ইনভলভ করেছে, এটা তো আমরা সাধারণত অটোস্কোপ দিয়ে যদি দেখি আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারি। দেখা যাচ্ছে তখন আমরা তাকে বলি সাবটোটাল পারফোরেশন। সাবটোটাল পারফোরেশন মিন্স হচ্ছে শুধুমাত্র টিএম অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেনের মার্জিনটা থাকবে আর পুরা সবগুলো কোয়াড্রেন্টকে ইনভলভ করবে। তো আমরা কখন অপারেশন করব এগুলোর ক্ষেত্রে? আমরা তখনই অপারেশন করব যখন আমরা দেখব যে তার সেকেন্ড গ্রেডের পারফোরেশন অর্থাৎ মিডিয়াম সাইজড পারফোরেশন। আমরা যদি পিটিএ ইম্পিডেন্স এসআরটি, আপনারা সম্ভবত আমার ক্লাস করেছেন, এখানে আমি সুন্দর করে বলেছি, পিটিএ ইম্পিডেন্স এসআরটি অর্থাৎ আমরা হিয়ারিং টেস্ট করে দেখি তার হিয়ারিং লস 60% চেয়ে বেশি, এবং আমরা তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি দেখি যে সে তার পারফোরেশনটা মিডিয়াম সাইজড পারফোরেশন, তাহলে তখন আমরা তাকে টিম্পেনোপ্লাস্টি করতে পারি, অর্থাৎ রিপেয়ার অফ দ্য টিম্পেনিক মেমব্রেন এন্ড রিমুভাল অফ দ্য ডিজিজ ফ্রম দ্য মিডল ইয়ার, যেটাকে আমরা টিম্পেনোপ্লাস্টি বলে থাকি, এটা আমরা করতে পারি। এখানে কোনো সেন্টিমিটারের কোনো হিসাব নাই, হিসাবটা হচ্ছে এই কোয়াড্রেন্ট হিসেবে। একটা কোয়াড্রেন্টের চেয়ে ছোট স্মল পারফোরেশন, এক কোয়াড্রেন্টের চেয়ে বড় 2 কোয়াড্রেন্টের চেয়ে ছোট মিডিয়াম সাইজড পারফোরেশন, 2 কোয়াড্রেন্টের চেয়ে বড় 3 কোয়াড্রেন্টের চেয়ে ছোট, তখন আমরা তাকে বলছি লার্জ পারফোরেশন, আর 4টা কোয়াড্রেন্টকে ইনভলভ করলে আমরা সাবটোটাল পারফোরেশন। সাধারণত সাবটোটাল পারফোরেশনে 70 ডিপির উপরে হিয়ারিং লস থাকে। সাধারণত লার্জ পারফোরেশনে 60 ডিবির উপরে হিয়ারিং লস থাকে। অনেক সময় মিডিয়াম সাইজ পারফোরেশনে তার হিয়ারিং লস 60 ডিবি হতে পারে, 60 ডিবির বেশি হতে পারে অথবা কমও হতে পারে। অর্থাৎ পারফোরেশনের ভিত্তিতে এবং ক্লিনিক্যাল পিটিএ ইম্পিডেন্স অডিওমিটার অর্থাৎ হিয়ারিং টেস্টের ভিত্তিতে আমরা টিম্পেনোপ্লাস্টির সিদ্ধান্তটা নিব। শফিকুল ইসলাম, আপনাকে শুনতে পেরেছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আপনি ক্রস প্রশ্নগুলো পরে করেন। আপনার শফিকুল ইসলাম, আপনার অ্যানসার পেয়েছেন আপনি? জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, ওকে। এরপরে আসেন এওএম। আমি ক্রস প্রশ্নটা আপনারা যে একজন বলেছেন আমি প্রশ্নটা নিব, এই প্রশ্নটার পরে আমি নিব। আপনি আরেকটা প্রশ্ন করেছেন এওএম, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। অবশ্যই অ্যাকিউট ওটাইটিস মিডিয়াতে পারফোরেশন হতে হবে। পারফোরেশন যদি না হয় তাহলে কখনোই কান দিয়ে ডিসচার্জ আসবে না। কান দিয়ে ডিসচার্জ আসার অন্যতম শর্ত হচ্ছে পারফোরেশন, অথবা হতে পারে সেটা খুব টিনি পারফোরেশন, যে আপনি ডিসচার্জ আসছে, আপনার এমনি অটো হিলিং হয়ে গেছে এবং পারফোরেশনটা কদিন পর দেখা যাবে যে আর নাই, এটা হতে পারে। কিন্তু পারফোরেশনের একটি অন্যতম পূর্ব শর্ত হচ্ছে আপনার অবশ্যই এওএম হতে হলে তার টিম্পেনিক মেমব্রেনে পারফোরেশন থাকবে। কারণ একটি অন্যতম শর্ত হচ্ছে ডিসচার্জিং ফ্রম দ্য ইয়ার। ডিসচার্জিং ফ্রম দ্য ইয়ার কিন্তু আরেকটা কারণে হতে পারে, অটোমাইকোসিসে হতে পারে, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনে হতে পারে। সেটা কি, এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা ভেজা ভেজা থাকবে। এটাকে কিন্তু আমরা আবার এওএম বলবো না। এটা কিভাবে বুঝতে পারবো আমরা? আমরা অটোস্কোপ দিয়ে এক্সামিনেশন করে দেখব তার টিম্প্যানিক মেমব্রেনটা ইনটেক আছে, দেয়ার ইজ নো পারফোরেশন এবং কোনো ডিসচার্জিং সাইন নেই, কিন্তু এক্সটার্নাল অডিটরি ক্যানেলে তার দেখা গেছে পানি পানি ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা বা চুলকায়, প্রচন্ড পরিমাণ চুলকায়, সেটা আমরা অটোমাইকোসিস বলবো।
কিন্তু AOM হতে গেলে অবশ্যই সেখানে পারফোরেশন থাকবে। আপনি বলেছেন আরেকটি বিষয়, সিপ্রোফ্লক্সাসিন এবং ডেক্সামিথাসন আমরা কতদিন ব্যবহার করব? সিপ্রোফ্লক্সাসিন এবং ডেক্সামিথাসন আসলে এটা আমরা ব্যবহার করি যদি কারো এক্স্যাক্টলি টিম্পেনোপ্লাস্টি করতে হয় বা কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কানটাকে শুকানোর জন্য, অ্যাক্টিভ ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এটা করে থাকি। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডেবিলেটেড পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের বয়স অনেক বেশি, পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, কোমরবিড পেশেন্ট, তার COM আছে, অ্যাক্টিভ ডিসচার্জ আছে, সেক্ষেত্রে আমরা এই ডিসচার্জটা এই সিপ্রোফ্লক্সাসিন এবং ডেক্সামিথাসনের আমরা কম্বিনেশনটা লং টার্ম ইউজ করতে পারি, অর্থাৎ আমরা 1 মাস 2 মাস আমরা ব্যবহার করতে পারি। তবে সাধারণত যদি মানে তার অ্যান্টিবায়োটিক কভারেজটা ভালো হয়, সে যদি ওরাল হাইজিনটা মেনটেন করে, তাহলে 1 মাস বা 15 দিন ব্যবহার করার পর কানটা শুকায় যায়। তার মানে সিপ্রোফ্লক্সাসিন বা ডেক্সামিথাসন স্টেরয়েডটা আমরা ইউজ করি আমাদের অপারেটিভ পারপাসে কানটাকে শুকিয়ে অপারেশন করার জন্য। বাট খুব ছোট পেশেন্ট, অর্থাৎ বিলো 10 ইয়ার্স, আবার খুব মানে ইল্ডার পেশেন্ট আফটার 65 ইয়ার্স অর 70 ইয়ার্স বা ডেবিলেটেড পেশেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা লং টার্ম ইউজ করতে পারি, কারণ এগুলোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কভারেজটা অনেক সময় ভালো হয় না। এটা হচ্ছে আপনার থার্ড প্রশ্ন ছিল। ফোর্থ প্রশ্ন ছিল অ্যাসিরুমেন ইয়ার ড্রপ আমরা ইম্প্যাক্টেড ওয়াক্সে ব্যবহার করি কিনা। অ্যাসিরুমেন ইয়ার ড্রপ আমরা ইম্প্যাক্টেড ওয়াক্সে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা অ্যাসিরুমেন ইয়ার ড্রপটা অনেক ফার্মেসি, অনেক হাসপাতালে এটা অ্যাভেলেবল না। এই জন্য অনেক রোগীর ক্ষেত্রে এটা প্রবলেম ক্রিয়েট করে, রোগী এটা হ্যাজার্ড ফিল করে। এই জন্য সাধারণত আপনি প্লেন অলিভ অয়েল, যে অলিভ অয়েলটা আমরা বডিতে ইউজ করে থাকি বা আমরা খাবার তেল হিসেবে খাই, প্লেন অলিভ অয়েল আপনি ইম্প্যাক্টেড ওয়াক্সে নির্দ্বিধায় আপনি আপনি প্রেসক্রাইব করতে পারেন। আপনি ধরেন যদি দেখেন হার্ড ইম্প্যাক্টেড ওয়াক্স, পুরো এক্সটার্নাল অডিটরি ক্যানেল ব্লক, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 14 দিন 7 থেকে 8 ফোঁটা করে 2 কানে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি ENT স্পেশালিস্টের কাছে রেফার করবেন সাকশন ক্লিয়ারেন্স করে দেওয়ার জন্য, বা যদি এক্সটার্নাল অডিটরি ক্যানেল অনেক হার্ড থাকে তাহলে সেটাকে রিলিভ করার জন্য। আর অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কম ইম্প্যাক্টেড ওয়াক্স থাকে, অর্থাৎ মাইল্ড থাকে, সেক্ষেত্রে 6 দিন বা 7 দিন 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। আবার অ্যাসিরুমেন এয়ারড্রপ যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করুন। আপনার 5 নাম্বার প্রশ্ন ছিল প্রোকাইন্ড। অনেক ডাক্তার প্রেসক্রাইবে আপনি দেখেন যে প্রোকাইন্ড ইউজ করে। প্রোকাইন্ড সাধারণত আমরা ইউজ করে থাকি যে একটা লং টার্ম একটা বড় সার্জারি হয়েছে, সেখানে কোনো ডিসচার্জ হচ্ছে বা সেখানে কোনো ডেবিলেটেড কন্ডিশন আছে, এই সিক্রেশনটাকে কমানোর জন্য, ইনফেকশনটাকে রিলিভ করার জন্য, ইডিমাকে কমানোর জন্য আমরা এটা ইউজ করে থাকি। প্রোকাইন 15 মিলিগ্রাম বিডি ডোজে আমরা ইউজ করতে পারি। আর এটা সাধারণত আমরা ডেবিলেটেড পেশেন্ট, লং সার্জারি, বিভিন্ন কার্সিনোমাটিক মানে কার্সিনোমার কন্ডিশন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলোর ক্ষেত্রে যেখানে ইডিমার ডিসচার্জিং গুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা প্রোকাইন ইউজ করি। শফিকুল ইসলাম, আপনি আপনার অ্যানসার গুলো কি পেয়েছেন? জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে নেজাল স্টেরয়েড স্যার। নেজাল স্টেরয়েড আরেকটা প্রশ্ন ছিল, সরি আমি এটা আপনার অনেকগুলো প্রশ্ন করেছেন, এটা আমি মিস করেছি। নেজাল স্টেরয়েডটা এটা ব্যবহার করা যায়, তবে এটা বেশি ব্যবহার করলে, লং টার্ম ব্যবহার করলে, একটানা 1 বছর 6 মাস 7 মাস নেজোসিলিয়ারি ফাংশনটা হ্যাম্পার্ড হয়। এটা একেবারে স্বতঃসিদ্ধ না, অনেকগুলো জার্নালে এটা নিয়ে কথা হচ্ছে। কিছু কিছু জার্নাল এটার উপরে অ্যানালাইসিস করে বলেছে নেজোসিলিয়ারি ফাংশনটা হ্যাম্পার্ড হয়। তো লং টার্ম ব্যবহার করার পরে দুটোই ইফেক্ট হতে পারে, অর্থাৎ যদি কেউ 2 মাস 3 মাস এর পরে ব্যবহার করে থাকে বা 4 মাস বা 6 মাস, উন্নত দেশে কিন্তু, যেটা শীত প্রধান দেশে, তারা কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে। তো তাদের ক্ষেত্রেও একই রকমের পরামর্শ, সেটা হচ্ছে লং টার্ম যদি কেউ ইউজ করে, মানে মোর দ্যান 6 মান্থস অর 4 মান্থস বা 1 ইয়ার, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। তাও কিন্তু এটা স্বতঃসিদ্ধ না, এটা কিন্তু বিভিন্ন জার্নাল এটা নিয়ে আলোচনা করছে, বিভিন্ন গাইডলাইন এটা নিয়ে কথা হচ্ছে। তারা বলছে যে দুইটা হ্যাম্পার্ড হতে পারে। 1 নাম্বার, এই রোগীর ক্ষেত্রে তার যে ইফেক্টটা নেজাল ডিকনজেশন, এই ইফেক্টটা হ্যাম্পার্ড হতে পারে। হ্যাম্পার্ড হতে পারে মানে কি, নেজাল ডিকনজেশনটা আর হয় না লং টার্ম ইউজ করলে। 2 নাম্বার বলছে নেজোসিলিয়ারি ফাংশনটা হ্যাম্পার্ড হয়।
অর্থাৎ সিক্রেশন, আমরা যে নাক দিয়ে সিক্রেশন গুলো আসে, স্নিজিং গুলো হয়, হাঁচি হয়, এটাকে হ্যাম্পার্ড হয়। আর 3 নাম্বার তারা বলছে যে অনেক ক্ষেত্রে অ্যানোসমিয়া ডেভেলপ করতে পারে। তো এর জন্যই স্টেরয়েডটা তো আমরা ইউজ করি অ্যাকিউট কন্ডিশনটাকে রিলিফ করার জন্য, আমার নাকের যে ড্রপটা ইউজ করি। এই জন্যই যদি কারো মানে ধরেন ডেফিনেটিভ যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে সেটা ব্যবহার বেশি দিন না করে ওই ডেফিনেটিভ প্যাথোলজিটার ট্রিটমেন্ট করা উচিত, ওই রিলেটেড চিকিৎসা নেওয়া উচিত। তো শফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। একটা ক্রস প্রশ্ন ছিল, সম্ভবত কে যেন বলতে চেয়েছেন, স্যার এখন বল। ক্রস কোশ্চেন না স্যার, আসলে আমার দুইটা কোশ্চেন ছিল। জি বল। প্রথম বিষয় হচ্ছে স্যার হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে গুলো স্যার, এগুলো স্যার আসলে অনেক দামি, মানে একটু কস্টলি। অনেক পেশেন্ট আসলে এটা চায় না, দেখা যায় যে জিজ্ঞেস করলে বলে স্যার কেমন কষ্ট করবে, বলে যে স্যার অন্য কোনো কিছু নাই। তখন স্যার আসলে আমরা নেজাল ড্রপ গুলো দিয়ে থাকি। তো এটা আসলে ইফেক্টিভনেস কেমন, বা সেকেন্ড কোনো ওয়ে আছে কিনা? আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে আসলে আমাদের অনেকেরই জিপি যারা করি তাদের অনেকেরই অটোস্কোপ নেই। সেই ক্ষেত্রে কানের প্রবলেম গুলো আমরা কিভাবে আসলে স্যার ডায়াগনোসিস করতে পারি, এটা একটা বিষয়। আর স্যার কখন আমরা রিফার করব, মানে পেশেন্ট গুলো যে কানের বিষয়গুলো মানে মোটামুটি টর্চ লাইট দিয়ে দেখে কোন কোন কন্ডিশনে স্যার আমরা সেগুলো রিফার করব? আর স্যার আপনার হচ্ছে স্যার প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস বা এই ধরনের বিষয়গুলো স্যার আমরা তো স্যার আসলে আমরা যারা মানে জিপি প্র্যাকটিস করে অনেক সময় তাদের সিএটি ইনস্ট্রুমেন্ট গুলো থাকে না স্যার, আমরা সেগুলো স্যার কিভাবে স্যার করতে পারি এই বিষয়ে? জি, থ্যাংক ইউ স্যার। আব্দুল্লাহ রায়ান, আপনাকে ধন্যবাদ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক সময় উনি আব্দুল্লাহ রায়ান খুব ভালো একটা প্রশ্ন করেছে, আসলেই সত্যি কথা। আমরা যখন নিজেরা যখন রোগী হই, আমাদের বাবা মা যখন রোগী হয়, তখন কিন্তু আমরা এই বিষয়টা খুব ফেস করি যে আমরা যখন ওষুধ কিনতে যাই, পার্সোনালি আমরা যারা প্র্যাকটিশনার, আমি পার্সোনালি আমার নিজের ওষুধগুলো কিনেই খাই, যেগুলো হয়তো বা স্যাম্পল পাই সেগুলো থেকে নিজে ইউজ করি, তো আমাদের পরিবারের লোকজনকে দিই। আবার আমার প্রয়োজন হলে আমি কখনোই কোম্পানিকে বলি না, এটা আমার পার্সোনাল ভিউ। বিভিন্ন জনের বিভিন্ন ভিউ থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। তো আমি পার্সোনাল ওষুধগুলো কিনে খাই, অনেক ওষুধের দাম আমি জানি, তো অনেক দাম। এটা আব্দুল্লাহ রায়ান খুব ভালো কথা বলেছে, একটা স্টেরয়েড নেজাল স্প্রে মানে জাইলোমেটাজোলিন প্লাস স্টেরয়েডের কমিশন অনেক দাম, 300 টাকা, 350 টাকা দাম, 400 টাকা পর্যন্ত দাম আছে। তো এসব রোগীদের ক্ষেত্রে আপনি একটা ভালো পরামর্শ দিতে পারেন যে এই ক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিনটা একটা ভালো ইফেক্ট করতে পারে। এরপরে নাকে যদি ধরেন যে কোনো ব্লকেজ থাকে বা ধরুন কোনো প্রবলেম থাকে যেটা প্যাথোলজির কারণে না, নাকে ময়লা জমার কারণে হতে পারে, বা লো সোসিও ইকোনমিক কন্ডিশনে আছে, এগুলোর কারণে হতে পারে, সেক্ষেত্রে আপনার নরসল ড্রপ, এর দাম অনেক কম, 20-30 টাকার মতো দাম মনে হয়, একটা নরসল ড্রপ ব্যবহার করতে পারে। অথবা কুসুম কুসুম লবণ পানি এবং গরম পানি লবণ দিয়ে একটু গার্গেলিং করার সাথে নাকটাও দিনে 4 থেকে 5 বার পরিষ্কার করতে পারে, এগুলোতে কিছু না কিছু রেজাল্ট পাবে। কিন্তু অ্যাকিউট যাদের এরকম প্রবলেম হয়, নেজাল অবস্ট্রাকশন আছে, তারপরে গ্রস ডিএনএস আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই স্টেরয়েড এবং জাইলোমেটাজোলিন কম্বিনেশনটা ব্যবহার করতে হবে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা কানের রোগীগুলো কখন রেফার করব। আমরা জিপি প্র্যাকটিশনার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমার রোগী সম্পর্কে সঠিকভাবে জানা, রোগীটাকে অ্যাসিওর করা। 2 নাম্বার হচ্ছে ডায়াগনোসিসটা সঠিকভাবে করতে পারা। আপনি দেখলেন একটা রোগী আসলো, কানে ডিসচার্জিং, তার হিয়ারিং লস আছে, আপনি সুন্দর করে তার কানটা দেখলেন। আপনার কাছে যদি অটোস্কোপ না থাকে, অটোস্কোপের দাম অনেক, আসল অটোস্কোপের দাম প্রায় 12,000 টাকা, 13,000 টাকা এরকম দাম, বা 10-12,000 টাকা দাম। তো আপনি কানটা আপনি দিয়েই দেখলেন, টর্চ লাইট দিয়েই দেখলেন, দেখার পরে আপনি যতটুকু পারেন দেখলেন ডিসচার্জিং আছে, হিস্ট্রিটা ভালো করে নিলেন, কতদিন যাবত ডিসচার্জ, তারপরে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কতদিন যাবত, এই জিনিসগুলো শুনে আপনি যদি দেখেন যে 6 মাসের উপরে তার ডিসচার্জিং আছে, 6 মাসের উপরে, অর্থাৎ 12 উইকস, মিনিমাম 12 উইকস এর উপরে তার হিস্ট্রি আছে, অর্থাৎ 12 উইকস আগে তার একটা অ্যাটাক হয়েছিল, তারপরে আপনি নির্দ্বিধায় লিখতে পারেন রাইট অর লেফট অর বাইলেটারাল সিওএম, আপনার ডায়াগনোসিসটা সুন্দর করে করলেন।
2 নাম্বার হচ্ছে তাকে একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিলেন। আপনি সাধারণত এক্ষেত্রে সেফুরক্সিম অথবা সেফুরক্সিম ক্লাভোনিক অ্যাসিডের একটা কম্বিনেশন দিলেন, একটা অ্যান্টিহিস্টামিন দিলেন, তাকে গার্গলিং এর পরামর্শ দিলেন, তাকে একটা নাকের ড্রপ দিলেন। যদি আপনি বুঝতে পারেন কানে এই ড্রপটা ব্যবহার করা যাবে তাহলে আপনি প্রেসক্রাইব করবেন, না হলে করবেন না। এটা করে আপনি রেফার করবেন, ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। কারণ ফার্দার এর পরের স্টেজটা আপনার কিছু করার নেই। এটার অপারেশন লাগবে কিনা, পিটি ইম্পিডেন্সটা কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু ইএনটি স্পেশালিস্টরা এগুলো ঠিক করবে। এজন্য আপনি যদি এতটুকু ডায়াগনোসিস করতে পারেন, সুন্দর করে রোগীটাকে অ্যাসিওর করতে পারেন, রোগীর কন্ডিশনটা আপনি সুন্দর করে রোগীর কাছ থেকে জানতে পারেন, সাথে যদি আপনি ডায়াগনোসিসটা সুন্দর করে লিখতে পারেন, তো এনাফ, এটা বিশাল ব্যাপার। এবং আপনার প্রতি তখন রেসপেক্টনেসটা যার কাছেই যাক না কেন অনেক বেড়ে যাবে, যে আপনার একটা প্রেসক্রিপশন দেখে দেখবে এই ছেলেটা সুন্দর করে রাইট সিওএম ডায়াগনোসিস করছে, দেখা গেছে এখান থেকে পাস করতেছে, সে অ্যাক্টিভ ভ্যারাইটি বলে দিয়েছে, মিউকোজাল ভ্যারাইটি বলছে, সুন্দর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, রোগীটাকে বলছে আপনি একটা কানে শুনানির পরীক্ষা করতে হবে, একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখান। এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনি এক্সিলেন্ট একটা সার্ভিস দিলেন। সো আমার কাছে মনে হয় এই নাকি মানে কানের রোগীগুলোর ক্ষেত্রে আপনি এভাবে একটা ডায়াগনোসিস করতে পারেন। আবার এওএম এর ক্ষেত্রে ডায়াগনোসিসটা করবেন এভাবে যে যদি 12 উইকস এর চেয়ে কম হিস্ট্রি হয় তাহলে আপনি এওএম, সেটা বাইলেটারাল হলে বাইলেটারাল, রাইট হলে রাইট, লেফট হলে রাইট, এভাবে আপনি এটা করতে পারেন। আরেকটা হচ্ছে প্যারাফেরেঞ্জিয়াল মাস। আপনি প্যারাফেরেঞ্জিয়াল মাস আর প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, যদি আপনার কাছে এই প্রপার ইনস্ট্রুমেন্ট না থাকে, যদি আপনি এই বিষয়টা কখনো না দেখে থাকেন বা এই বিষয়টার সাথে আপনার যদি কোনো ওরিয়েন্টেশন না থাকে, তাহলে এগুলো আপনার করার দরকার নেই। যদি আপনি কখনো করে থাকেন পেরিটনসিলার অ্যাবসেস বা এই টাইপের মাসগুলো আপনি কখনো করে থাকেন বা অ্যাবসেসগুলো করতে, তাহলে আপনি এটা করতে পারেন, তাও উইথ প্রিকশন। তবে অবশ্যই আপনার যদি এই বিষয়ে কনফিডেন্ট না হন, আপনার যদি এই বিষয়ে ভালো ওরকম দক্ষতা না থাকে, তাহলে আপনার সব টেস্ট করতে যাওয়ার দরকার নেই। আপনি তখন এই রোগীটা ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করতে পারেন। আর যদি আপনি দেখেন ছোট অ্যাবসেস, আপনি ক্যাপাবল, আপনি ইন্টারনেটে দেখেছেন, পরবর্তীতে ট্রেনিং এ করেছেন, আপনি বড় ভাইয়ের সাথে কাজ করেছেন, তাহলে আপনি যদি মনে করেন যে রোগীর সার্ভিসের কোনো হ্যাম্পার্ড হবে না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে প্রপার অ্যানাটমিক্যাল নলেজ, আগেকার এক্সপোজার এবং আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার কনফিডেন্স, এই বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে এখন আমার কি করা উচিত। মনে রাখবেন, আপনারা জিপি প্র্যাকটিস করতে যান। আমি ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে বসি, ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে বসি, আপনারা অনেকে হয়তো বা চিনেন। তো সকল প্র্যাকটিসিং এর ক্ষেত্রে সকল টাকাই টাকা না, সকল কাজ করাটাই মানে আপনার সফলতার পরিচয় নয়। সেদিন একটা রোগী হাসপাতাল থেকে অনেক জেদ করে আমাকে দেয়া হলো, দেওয়ার পরে বললো এটা হবে, এটা বড় মাল্টি নোডুলার গয়টার উইথ মেটাস্টেটিক নেক নোড। আমি এক্সামিনেশন করে দেখলাম তার রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে এবং আমি দেখলাম তার ক্যারোটিড পুরো ইনভলভমেন্ট। আমি শুধু তাই না, দেখলাম লিম্ফ নোড ইনভলভমেন্ট, লেভেল 4 লেভেল 6 ইনভলভমেন্ট, হার্ড হয়ে আছে, রোগীর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আমাকে হাসপাতাল থেকে বলা হলো যে আমরা আইসিইউ বুকিং দিয়েছি, রোগীর যেহেতু মেটাস্ট্যাটিক আসছে, তার টোটাল থাইরয়েড করতে হবে, উইথ নেক ডিসেকশন করতে হবে। আমি দেখে বললাম এই রোগী তো ক্যারোটিড ইনভলভমেন্ট, এই রোগীর রেট্রোস্টার্নাল আপনার এক্সটেনশন আছে, এই রোগী করতে গেলে ওটির টেবিলে দুর্ঘটনা ঘটতে পারে। আমার কাছে মনে হয় না। সুন্দর করে রোগীকে বুঝালাম, এক পার্টিকে বুঝালাম, ঘন্টাখানেক তাদের সাথে কথা বললাম, কথা বলার পরে রোগী ম্যানেজ হলো যে না, আমরা সিটিআরটি শুরু করব। পরে রোগীটাকে রেফার করে বাসায় পাঠানো হলো সিটিআরটি শুরু করার জন্য। 2 দিন পরে রোগীর অ্যাটেন্ডেন্স আমাকে ফোন দিচ্ছে, স্যার রোগী তো বাসায় এমনিই মারা গেছে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্র্যাকটিসিং এর ক্ষেত্রে বুঝতে হবে কোন কেসটা আমি ধরবো, কোন কেসটা আমি ধরবো, কোন কেসটা আমার জন্য ভালো হবে, কোন কেসটা করলে আমার জন্য ক্ষতির কারণ হবে, এই বিষয়টাকে আপনাকে জাজ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আব্দুল্লাহ রায়ান। আপনি কি আপনার অ্যানসার পেয়েছেন? স্যার থ্যাংক ইউ স্যার। আমি স্যার আরেকটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ জি, বলেন বলেন। স্যার আমরা স্যার মাঝে মাঝে স্যার হচ্ছে থাইরয়েড নোডিউল বা গয়টার পেয়ে থাকি স্যার। এই ক্ষেত্রে স্যার কখন স্যার আমরা এন্ডোক্রাইনোলজিস্ট অথবা স্যার মানে মেবি অবস্ট্রাকশন লাইক সিমটম থাকলে স্যার আমরা সার্জারি জন্য রেফারেল দেব, আর যদি স্যার কখন স্যার আমরা স্যার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবো স্যার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আব্দুল্লাহ রায়ান। রায়ান খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছে। আসলে জিপি প্র্যাকটিসে এই জিনিসগুলো খুব
আমার কাছে মনে হয় রায়ান খুব ভালো একজন প্র্যাকটিশনার, জিপি প্র্যাকটিশনার, এই জন্য খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছে। রায়ান, আপনাকে ধন্যবাদ। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে থাইরয়েড রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, এটি কিন্তু অ্যাবসলিউটলি কেস অফ ইএনটি, অর্থাৎ অটোল্যারিঙ্গোলজিস্ট। কারণ ইএনটি হচ্ছে ইয়ার, নোজ, থ্রট এবং একজন হেড নেক সার্জন। এখন কিন্তু হেড নেক ডিভিশন কিন্তু ইএনটির ভিতরে। তো আপনি অ্যাবসলিউটলি যদি রেফারেলের প্রশ্ন আসে, আপনি ইএনটির কাছে রেফারেল করবেন। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমরা কখন এই থাইরয়েডের হরমোনটাকে ব্যালেন্স করার জন্য আমরা এন্ডোক্রাইনোলজির কাছে রেফার করব? এন্ডোক্রাইনোলজির কাছে রেফার তখনই করতে হবে যখন ইএনটি স্পেশালিস্ট মনে করবে যে আমার থাইরয়েড হরমোন অ্যাডজাস্টমেন্টটা আমি যে প্রসিডিউরে করছি করা সম্ভব হচ্ছে না, সে মনে করলে এন্ডোক্রাইনোলজির কাছে রেফার করবে। আপনি অবশ্যই কোনো থাইরয়েড নোডুল পেলে এবং হরমোনাল কোনো ইমব্যালেন্স পেলে আপনি শুরুতেই ফার্স্টেই ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। এটা আমাদের একটা মিসকনসেপশন। এটার জন্য কিন্তু প্রবলেম হয়। এটার জন্য কি প্রবলেম হয় আমি আপনাকে বলবো। একটা রোগীর মাল্টি নোডুলার গয়টার অথবা একটা রোগীর ধরেন রাইট নোডুলার গয়টার উইথ মেটাস্ট্যাটিক নেক নোড আছে। আমাদের ক্ষেত্রে অনেক ভাই আছেন যারা এন্ডোক্রাইনোলজিস্ট, তারা রোগীটাকে মানে এটা বললে তো আমাদেরই প্রবলেম, এটা আমাদেরই দৈন্যতা। অনেক সময় দেখা গেছে ডোজটাকে কম্বিনেশন করার জন্য অনেক দিন ঘুরান, যে আপনি 5 দিন পরে আসেন, 2 সপ্তাহ পরে আসেন, 2 মাস পরে আসেন, টিএইচএস থাইরক্সটা এত লেভেলে খান, এরকম করে কিন্তু ঘুরেতে থাকে। তো অনেক সময় দেখা যায় যে নোডিউলটা খুব হার্ড হয়, ফিক্সড হয় এবং র্যাপিডলি গ্রোয়িং হয়। শুধু তাই না, সাথে সাথে এটা মেটাস্ট্যাটিক ইনভলভমেন্ট থাকে। শুধু তাই না, এটা দেখা গেছে এটা নেক নোডকে ইনভলভ করে ফেলে। তো এই মাঝখানে যে 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে রোগীর যে ঘটনাটা ঘটে গেল, এরপরে দেখা যায় যে এন্ডোক্রাইনোলজিস্ট ইএনটির কাছে রেফার করেন যখন তার আর কিছু করার থাকে না অপারেটিভ পারপাসে। সো এই রেফারেলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত, আমরা যখন কোনো রেফারেল করব থাইরয়েড রিলেটেড, তখন অবশ্যই আমরা প্রথমে ইএনটির কাছে রেফার করব। ইএনটি স্পেশালিস্ট যদি মনে করে যে আমার হরমোনাল ইমব্যালেন্সটাকে মেনটেন করতে হবে, সেক্ষেত্রে এন্ডোক্রাইনোলজির কাছে রেফার করব। এতে যে রোগীর যে একটা মানে দুর্ঘটনা ঘটার যে একটা প্রবণতা বা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডটা আছে, সেখানে রোগী যে একটা বিপদে পড়তে পারে, এখান থেকে রোগী সেভ হবে। আরেকটা বিষয় যে আমরা এক্ষেত্রে কখন অপারেশনের ম্যানেজমেন্টাল লিগ, আমার কাছে মনে হয় এই ম্যানেজমেন্টের মেজারমেন্টটা আমাদের জিপি প্র্যাকটিশনারদের করার দরকার নেই। কারণ এটা অনেকগুলো বিষয় জড়িত থাকে। অনেক সময় দেখা যায় নেক নোড ইনভলভ থাকে, অনেক সময় দেখা যায় যে লেভেল 6 ক্লিয়ার করতে হয়, অনেক সময় দেখা যায় যে সাবটোটাল থাইরয়েড করতে হয়, অনেক সময় দেখা যায় যে হেমি করতে হয়, অনেক সময় টোটাল থাইরয়েড করতে হয়। সো আপনার প্ল্যানটা এটা না হয়ে আপনি প্ল্যান করতে পারেন, যদি দেখেন যে এটা রাইট সাইডে নোডিউল আছে, তারপরে এটা টিএইচএস টা ইমব্যালেন্স আছে, আপনি পারলে ব্যালেন্স করে দিলেন, না হলে ইএনটি স্পেশালিস্টে পাঠালেন, আপনারা লিখে দিলেন যে প্ল্যান হচ্ছে অপারেটিভ আন্ডার জি এবং রেফার টু ইএনটি স্পেশালিস্ট। এনাফ, এটা আপনার জন্য এনাফ। আপনার স্পেসিফিক হেমি থাইরয়েড, টোটাল থাইরয়েড, সাবটোটাল থাইরয়েড, সেন্ট্রাল ক্লিয়ারেন্স, নেক ডিসেকশন, এই ঝামেলার মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। আপনি বলছেন যে এটা অপারেটিভ কেস, আপনি একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যান, ইটস এনাফ, এবং এটা আপনার জন্য সুন্দর। এবং আপনাকে আমি এটাকে আশ্বস্ত করতে চাই, অনেক বড় বড় ইএনটি স্পেশালিস্টরাও কিন্তু এরকম সাজেস্ট করে তাদের প্রেসক্রিপশনে, আপনারা দেখে থাকবেন যে প্ল্যান অপারেটিভ আন্ডার জি। এটা কিন্তু অনেক ইএনটি স্পেশালিস্টরাও করে থাকে। কারণ কি, প্ল্যান অপারেশন করতে গিয়েও চেঞ্জ হয়, হেমি করতে গিয়ে টোটাল করতে হয়, টোটাল করতে গিয়ে সাবটোটাল করতে হয়, সাবটোটাল করতে গিয়ে নেক ডিসেকশন করতে হয়, আবার নেক ডিসেকশন করতে গিয়ে সেন্ট্রাল ক্লিয়ারেন্স করতে হয়, মানে লেভেল 6 ক্লিয়ারেন্স করতে হয়। তো এই জন্যই আমরা যেই টার্মটা স্বচ্ছ সেই টার্মে থাকা আমাদের ভালো। থ্যাংক ইউ আব্দুল্লাহ রায়ান, আপনি আপনার অ্যানসার পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার কিছু প্রশ্ন ছিল, একদম শেষের দিকের কিছু ক্লাস রিলেটেড। আপনি বলছিলেন যে আমাদের যদি থাইরয়েড সোয়েলিং থাকে অথবা প্যারোটিড সোয়েলিং থাকে, এক্ষেত্রে কিছু মানে সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে কনজারভেটিভ কিছু ম্যানেজমেন্ট দিতে। তো এই ক্ষেত্রে স্যার কনজারভেটিভ ম্যানেজমেন্ট গুলো কি হবে?
গুড, ভেরি গুড। জি, তারপরে আর কোনো প্রশ্ন? স্যার আরেকটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং ম্যানেজমেন্টের স্যার এখানে ক্যালকুলেশনটা কি হবে ড্রাগের অ্যান্টিথাইরয়েড মানে অ্যান্টিথাইরয়েড ড্রাগের যে ক্যালকুলেশনটা হবে ওইটার ক্যালকুলেশনের মেথডটা কি? জি, তারপরে বলেন, আর কিছু বলবেন? স্যার আরেকটু হচ্ছে আমাদের যদি কারো এপিস্ট্যাক্সিস হয় তখন নেজাল প্রিকিংটা কি জিনিস স্যার? এটা আসলে ভুলে গেছি স্যার। নাই নেজাল বুঝি নাই। নেজাল নেজাল প্রিকিং যেটা প্রথমে হচ্ছে নেজাল প্রিকিং যেটা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছি, হ্যাঁ এরপরে বলেন। জি, আর কিছু? না স্যার আপাতত এই তিনটাই। আচ্ছা, থ্যাংক ইউ খাদিজা তাহিরা, আপনি ভালো ভালো প্রশ্ন করেছেন। আপনার থাইরয়েড এবং প্যারাটিটের ক্ষেত্রে আমার সিমটোমেটিক ট্রিটমেন্টটা কি হবে? থাইরয়েড এবং প্যারাটিট ফার্স্টেই আমরা দেখব যে এটা সোয়েলিংটা এক্সামিনেশন করব আমরা। সোয়েলিং এক্সামিনেশনের নিয়ম আমরা মেডিকেল লাইফে অর্থাৎ ফিফথে শিখেছি, ঠিক ওরকম করে একটা সোয়েলিং এক্সামিনেশন করব। মোটা দাগে কথা বলি, আমরা জিপি প্র্যাকটিস করব, আমরা যাতে যতটুকু জানবো এটা ক্লিয়ার কাট জানবো। আমি প্রথমেই দেখবো সোয়েলিংটা ফিক্সড কিনা। যদি দেখি ফিক্সড, তাহলে এটা আমার জন্য একটা নেগেটিভ সাইন। 2 নাম্বার, আমি তারপরে তার দেখবো নেক নোড আছে কিনা। আমরা লিম্ফ নোড এক্সামিনেশন কিন্তু অনেকবার শিখেছি। আমরা যদি দেখি কোনো লিম্ফ নোড পাই বা নেক নোড পাই, তাহলে আমরা একটা নেগেটিভ সাইন পাইলাম। থাইরয়েডের ক্ষেত্রে আমরা 3টা পরীক্ষা মাস দিব। আপনি যে সিমটোমেটিক ট্রিটমেন্টের কথা বলছেন, সিমটোমেটিক ট্রিটমেন্টটা হচ্ছে প্রপার ডায়াগনোসিসটাই হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্টের পার্ট। আপনি একটা থাইরয়েড সোয়েলিং দেখলেন, প্রথমে আপনি কি লিখবেন? 1 নাম্বার ইনভেস্টিগেশন। আপনি ফার্স্ট নাম্বার ইনভেস্টিগেশন লিখবেন আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য নেক, স্পেশাল অ্যাটেনশন টু থাইরয়েড রিজিয়ন। 2 নাম্বার আপনি কি লিখবেন? স্যার FT3 T4 THS অর্থাৎ হরমোনাল যে প্রোফাইলটা। 3 নাম্বার আপনি কি লিখবেন? FNAC ফ্রম দ্য থাইরয়েড সোয়েলিং। আপনি যদি এই 3টা পরীক্ষা লেখেন, তাহলে থাইরয়েডের সকল পরীক্ষা করা শেষ এবং এটা থাইরয়েডের ডায়াগনোসিসটা আমাদের চলে আসবে। এরপরে যদি দেখেন রোগীর কোনো ব্যথা আছে, আপনি একটা অ্যানালজেসিক দিয়ে দেন। এরপরে যদি দেখেন রোগীর সাথে সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে তার নাক দিয়ে পানি পড়ে, এটা মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে, হাসি কাশি আছে, এটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দেন। এরপরে যদি দেখেন আপনার হরমোনাল ইমব্যালেন্সেস, আপনার যেটা সেকেন্ড প্রশ্ন করেছেন, অ্যান্টি থাইরয়েড ড্রাগটা আমরা কিভাবে করব? আমাদের এক্ষেত্রে সেরাম টিএইচএসটা আমাদের মেইন ইন্ডিকেটর পয়েন্ট। টিএইচএসটা যদি কমে যায়, তাহলে আমরা তাকে আমরা যদি টিএইচএসটা কমে যায়, আমরা হাইপারথাইরয়েড করি। আর হাইপারথাইরয়েডটা আমরা ট্রিট করি কার্বিমাজল দিয়ে। অর্থাৎ কার্বিমাজল আমরা সাধারণত নরমাল ডোজ আমরা সাধারণত 2টা করে শুরু করি। 2টা করে, সকালে 2টা, রাতে 2টা, অথবা শুধুমাত্র সকালে 2টা, এই ডোজ আমরা শুরু করি। আমরা যদি দেখি টিএইচএস এর লেভেলটা অনেক বেশি, অর্থাৎ নরমাল মানের চেয়ে অনেক বেশি, তখন আমরা হাইপোথাইরয়েড বলি। হাইপোথাইরয়েড হলে আমরা থাইরোক্সিন দিয়ে আমরা রিপ্লেসমেন্ট দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। যদি আমরা দেখি যে আমার নরমাল হচ্ছে 3.5 or 4, এটা যদি নরমাল লেভেল হয়, এর উপরে গেলে তো আমরা হাইপোথাইরয়েড বলবো। তখন এটাকে আমরা ট্রিটমেন্ট করার জন্য আমরা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা ব্যবহার করি, ধরেন আমরা থাইরক্স ব্যবহার করি। থাইরক্সটা আমরা যদি দেখি যে তার টিএইচএস এর লেভেলটা 3-fold বেড়ে গেছে। 3-fold বেড়ে গেলে আমরা 3-fold বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখি টিএইচএস লেভেলটা 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এভাবে ফোল্ড আকারে বাড়ে। অর্থাৎ হাইস্ট লেভেল তো হচ্ছে 0. আপনার সামথিং থেকে আপনার 4.5 আর 5 পর্যন্ত। এটা হচ্ছে মাইক্রোগ্রামের হিসাবে আমরা যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে যদি হয় প্রত্যেক ফোল্ডের জন্য আমরা 50 মাইক্রোগ্রাম একটা করে থাইরক্স দিতে পারি। ধরেন যে তার 4 আছে, আমরা একটা করে 50 মাইক্রোগ্রাম থাইরক্স সকালে নাস্তার আগে। তার 8 আছে, 2টা করে দিব। তার 16 আছে, 3টা করে দিব। 16-র বেশি আছে, 4টা করে দিব।
তো এভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ যদি একটা হাইপোথাইরয়েড হয় তাহলে আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট, থাইরক্স থাইরিন নামে পাওয়া যায়, এটা দিয়ে আমরা এটাকে মেইনটেইন করি। আবার যদি এদিক দিয়ে যদি আবার টিএইচএস এর মানটা যদি আবার কমে যায় অর্থাৎ হাইপারথাইরয়েড হয়, সেক্ষেত্রে আমরা কার্বিজল নামে পাওয়া যায়, কার্বামাজেপিন নামে অনেকগুলো নামে পাওয়া যায়, কার্বিজল, কার্বা অনেকগুলো নামে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা এভাবে অ্যান্টিথাইরয়েডটা অ্যাডজাস্ট করি। আর আমাদের আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে ইপিস্টেক্সের ক্ষেত্রে নেজাল প্রিকিংটা কিছুই না। ইপিস্টেক্সের ক্ষেত্রে আমরা যখন অনেক সময় দেখা যায় যে সেপ্টাল স্পার্ট থাকে, অর্থাৎ নেজাল সেপ্টামের সামনের অংশটা একটু বাঁকা থাকে এবং চোখা থাকে। তো সেপ্টাল স্পার্ট থাকলে অনেক সময় এখান থেকে ইপিস্টেক্সিস হয়। সেক্ষেত্রে আমরা প্ল্যান করি সেপ্টোপ্লাস্টি উইথ এসএমডি, এটা আমরা প্ল্যান করে থাকি। কিন্তু দেখা গেছে সেপ্টাল স্পার বা ফ্রন্ট সাইড থেকে যদি কোনো ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমরা নোজটাকে যে ব্লিডিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করে এখানে চেপে ধরে আমরা আপনার ধরেন 5 মিনিট বা 10 মিনিট এভাবে চেপে ধরে থাকি। এটাকে বলা হয় নেজাল প্রিকিং, মানে ব্লিডিং পয়েন্টটাকে প্রিক করে ধরে রাখা অর্থাৎ স্ট্রেচ করে, এটাকে আমরা নেজাল প্রিকিং। তো আমার কাছে মনে হয় খাদিজা আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা খুব কম সময়ের মধ্যে শেষ করতে চাই। জি স্যার, আরেকটা কোশ্চেন আছে আমার। এটা স্যার আপনি বললেন যে সার্জিক্যাল, সরি আমি আসলে অন্ধকারের জন্য একটু দেখতে সমস্যা হচ্ছে। স্যার আরেকটা আমার কোশ্চেন আছে হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস, যেটা এইটার ট্রিটমেন্ট কি ডাইরেক্ট হসপিটালাইজেশন করব কিনা, ডিরেক্ট হসপিটালে রেফার করে দিব কিনা? পেরিটনসিলার অ্যাবসেস যেটা, এটা তো আসলে আমাদের কনজারভেটিভ অ্যান্টিবায়োটিক বা যেটা বললেন স্যার শুরুতে, এগুলা দেওয়া ছাড়া আমাদের হাতে তেমন কিছু নাই, সরাসরি রেফার করে দিব সাথে কিছু দিয়ে সিম্পটোমেটিক। জি, পেরিটনসিলার অ্যাবসেস, অবশ্যই পেরিটনসিলার অ্যাবসেস আপনি হসপিটালাইজেশন করবেন। আপনার জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। খাদিজা আপনি জি স্যার শুনতে পাচ্ছি। পেরিটনসিলার অ্যাবসেসের ক্ষেত্রে আপনি অবশ্যই এক হসপিটালাইজ করবেন। হসপিটালাইজ এজন্যই করবেন, পেরিটনসিলার অ্যাবসেসে রোগীর হিউজ পেইন হয়, অনেক সময় অ্যাবসেসটা বড় হয়ে ডেন্টাল ইনভলভমেন্ট থাকে, আপনি তাকে ইনজেক্টেবল ট্রিটমেন্ট দিতে হয়। এজন্যই আপনি ওভারঅল চিন্তায় বিবেচনা করে আপনি হসপিটালাইজ করবেন। মিনিমাম একদিন রোগী রেখে সেটেল করে তারপর রোগীকে ছাড়বেন। আপনি একটা প্রসিডিউর করে পাঁচটাকে বের করার পরে একদিন 2 দিন হাসপাতালে রাখতে পারেন, মিনিমাম একদিন আপনি এটা হসপিটালে রাখতে পারেন। ডিএনএস আর এইচআইটি এই দুইটার ডিফারেন্স কিভাবে করব? আচ্ছা, দুটো তো দুই জিনিস, এটা তো আসলে ডিফারেন্স করার দেখতে কিছু তো নেই। একই রকম লাগে। না না না, আপনি বুঝেন নাই বিষয়টা। দেখতে এর মতন কেন লাগবে? দুটো তো টোটালি দুই জিনিস। আপনার এটা হচ্ছে আমাদের ডিএনএস হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। হ্যাঁ, এটা তো নেজাল সেপ্টামের একটা ডিজিজ, নেজাল সেপ্টামের ডিফর্মিটি। এটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন হয়, পোস্টেরিয়র ডিসলোকেশন হয়, সি শেপ হয়, এস শেপ হয়, তারপরে হচ্ছে আপনার ইউ শেপ হয়, অনেকগুলো শেপ হয়। ডিএনএস হচ্ছে নেজাল সেপ্টামের ডিফর্মিটি। আর আপনি যেটা বললেন এইচআইটি হচ্ছে হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনেট। টার্বিনেট তো আপনারা জানেন, কঙ্কা টার্বিনেট, এটা হচ্ছে মিউকোজা ফোল্ড, এটা হচ্ছে শেপ লাইক একটা প্রজেকশন, শেপ লাইক প্রজেকশন, বুঝতে পেরেছেন? আমরা শেপ লাইক এই প্রজেকশন গুলোকে টার্বিনেট বলি। সুপিরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট, ইনফেরিয়র টার্বিনেট, 3টা টার্বিনেট থাকে। আমরা যখন নেজাল স্পাকুলাম দিয়ে নাকটা দেখি, আমরা কিন্তু ইনফেরিয়র টার্বিনেটটাই মেইনলি দেখি। ভিতরের দিকে দেখবেন ফুলে থাকে, একটা মাংসর মতো অংশ ফুলে থাকে, এটাকে আমরা এইচআইটি বলি। এইচআইটির ক্ষেত্রে শফিকুল ইসলাম একটু আগে ছিল, একটা ট্রিটমেন্টটা জানতে চেয়েছিল, সাথে এটাও বলে ফেলি। এইচআইটির ক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, অর্থাৎ আমরা একটা জাইলোমেটাজোলিন এবং স্টেরয়েডের একটা স্প্রে দিব, একটা মন্টিলুকাস দিব ইডিমা কমানোর জন্য, একটা স্নিজিং কমানোর জন্য, হাঁচিকাচি কমানোর জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিব, রোগীকে গার্গেলিং করতে বলবো, রোগীকে স্টিম ইনহেলেশন করতে বলবো। এগুলো করে লাইফস্টাইল মডিফিকেশন করে রোগী কেমন থাকে। অনেক ক্ষেত্রে এইচআইটি কমে যায়, অনেক ভালো থাকে রোগী, অনেক ভালো থাকে। যদি কোনো কারণে তার এই প্রবলেমটা থেকে যায়, পারসিস্ট করে, অর্থাৎ ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম, অর্থাৎ ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন
কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্ট যখন ফেইল করবে তখন আমরা অপারেটিভ সার্জারি করব। এইচআইটির ক্ষেত্রে অপারেটিভ সার্জারির নাম হচ্ছে এসএমডি, অর্থাৎ সাব মিউকোজাল ডায়াথার্মি। এটা আমরা করতে পারি। সাব মিউকোজাল ডায়াথার্মিতে আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারি। জি, ফেরদৌস কামাল একটা প্রশ্ন করেছেন। ফেরদৌস কামাল, আপনি কি বলবেন আমাকে প্রশ্নটা? আসসালামু আলাইকুম। আমি বলতেছি ন্যাজাল পলিপ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেক সময় তো অনেকে সার্জারি করতে চাচ্ছে না, তো অনেকে বলে যে কোনো স্প্রে বা কোনো কিছু আছে যে ক্ষেত্রে যে ন্যাজাল পলিপটা থেকে আমরা রোগীদেরকে মুক্ত করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ফেরদৌস কামাল। নেজাল পলিপটা সম্পর্কে এটা একটা ইডিমেটাস স্যাগিং, এটা ইডিমেটাস স্যাগিং হয়, এটা মিউকোজাল ফোল্ড। হ্যাঁ, এটা টার্বিনেটের টার্বিনেট তো একটু ভিতরের দিকে থাকে, আর নেজাল পলিপটা হচ্ছে ইডিমেটাস স্যাগিং হয়, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ থেকে। এটা আপনারা দেখলেই দেখতে পাবেন, ল্যাটারাল ওয়াল অফ নোজ তো আমরা সবাই চিনি, এটা আমাদের ল্যাটারাল ওয়াল, এখান থেকে একটা ইডিমেটাস স্যাগিং হয়, এটা আমরা পলিপ বলি। পলিপ সাধারণত দুই ধরনের হয়, একটা অ্যান্ট্রোকোনাল পলিপ, আরেকটা হচ্ছে আপনার ইথময়েডাল পলিপ। ইথময়েডাল পলিপের সাধারণত বাইল্যাটারাল হয়, দুই পাশে হয়, আর অ্যান্ট্রোকোনাল পলিপের সাধারণত এক পাশে হয়। তো পলিপের ক্ষেত্রে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে আমি যে নিয়মগুলো বললাম, রোগী স্টিম ইনহেলেশন করবে, কুসুম কুসুম গরম পানির ভাপ নেবে, তারপর হচ্ছে গরম পানি দিয়ে লবণ পানি দিয়ে একটু গার্গেলিং করবে, রোগীকে অ্যান্টিহিস্টামিন দিবে, একটা জাইলোমেটাজিলিন এবং স্টেরয়েডের একটা কম্বিনেশন নেজাল স্প্রে দিবেন, একটা মন্টিলুকাস দিবেন ইডিমা কমানোর জন্য। এটা কিন্তু সেম ট্রিটমেন্ট অফ দ্য নেজাল পলিপ। নেজাল পলিপের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট আমরা মেইনটেইন করতে পারি। একটা হচ্ছে স্টেরয়েডটা, অর্থাৎ জাইলোমেটাজিলিন এবং স্টেরয়েডের যে কম্বিনেশন, এভাস্প্রে নামে পাওয়া যায়, মেটাস্প্রে নামে পাওয়া যায়, ফ্লুটিকা নামে পাওয়া যায়, অনেকগুলো নামে পাওয়া যায়, আফ্রি নেজাল স্প্রে পাওয়া যায়। এটা পলিপটাকে কি করে, পলিপটাকে এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় এই স্প্রেটা। এটা পলিপটাকে সাইজে ছোট করে, পলিপ ইডিমেটাস কন্ডিশনটাকে কমায়, পলিপ তারপরে পলিপের ডায়ামিটারটাকে কমায়। এগুলা কমাইলে রোগীর ভালো লাগে, অর্থাৎ রেসপিরেশন বা নাক দিয়ে শ্বাস নিতে তার ভালো লাগে। এটা একটা ভালো ট্রিটমেন্ট। আর যদি দেখা যায় যে এটা পলিপের সাইজটা অনেক বড়, অর্থাৎ তার রিকারেন্ট বারবার প্রবলেম হচ্ছে এবং বারবার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অপারেটিভ ট্রিটমেন্ট যেতে পারি। অপারেটিভ ট্রিটমেন্ট আমরা কি করি? অপারেটিভ ট্রিটমেন্ট আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে আমরা সাইনাস সার্জারি করি এক্ষেত্রে, ঠিক আছে? এটাকে আমরা সাইনাস সার্জারি করি, পলিপেক্টমি করি, অনেকের ক্ষেত্রে কার্লডোয়েল ল্যাপ করে। কার্লডোয়েল ল্যাপ এটা হচ্ছে রাপ প্রসিডিউর, এখন এটা কেউ করে না। আমরা সাধারণত সাইনাস সার্জারি করা হয় অথবা পলিপেক্টমি করা হয়, এটাই হচ্ছে এখন বর্তমানে এই অপারেশনটা করা হয় আর কি। হ্যাঁ, আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ইএসএস, এটা ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে ইএসএস, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আর এটা হচ্ছে আমরা পলিপেক্টমি করতে পারি, অ্যান্ট্রোকোনাল পলিপ এক পাশে হলে পলিপেক্টমি। আর মেডিকেল ট্রিটমেন্ট তো যেটা আমি আপনাদেরকে বললাম। জি, আর কার কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। অনেক সময় বাচ্চারা দেখা যায় যে ফরেন বডি মানে কোনো কয়েন খেয়ে ফেলে অথবা কোনো পুঁতি নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকায় বা এটা মানে ফরেন বডি নিয়ে আসে কে খেয়ে ফেলে অথবা কানে বা নাকে নিয়ে আসে, তাহলে কি এই কেসগুলো যদি নিয়ে আসে আমরা কি এগুলোকে ডিল করবো নাকি করলে কিভাবে করব যদি বলতেন। আপনি কোনো ফরেন বডি আপনারা জিপি প্র্যাকটিসে ডিল করতে যাবেন না। কারণ কি, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলছি, আপনি কেউ জোর করেও যদি আপনাকে টাকা দিতে চায়, প্র্যাকটিসিং এর ক্ষেত্রে এই টাকাটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আপনার ফার্দার প্র্যাকটিসটাকে যাতে হ্যাম্পার্ড না করে। কেউ জোর করে আপনাকে রুগী দেখাতে চায়, কিন্তু টেকনিক্যালি রুগীটাকে অ্যাভয়েড করে যেতে হবে। এটাও কিন্তু জিপি প্র্যাকটিসের একটা পার্ট, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যেরকম ধরেন আমি আপনাকে বলি, আপনার কাছে একটা কানে একটা ফরেন বডি নিয়ে আসছে, আপনার কাছে কানের ফরেন বডি হুক থাকতেও পারে নাও পারে, বাট আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ কানের ফরেন বডি হুক বা ফরেন বডি যেটা টিএম এর কাছাকাছি চলে গেছে, আপনি কিন্তু ইফিশিয়েন্ট নাও হতে পারেন এবং আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ কনফিডেন্সের অভাব থাকতে পারে, বিকজ আপনি এটার সাথে ওরিয়েন্টেশন নাই বা এই কাজগুলো করে আপনি অভ্যস্ত না। হয়তো বা আপনার ইন্টারনাল লাইফে দুইটা করেছেন, জীবনে একটা দেখেছেন, এটা কিন্তু পারফেকশনের মধ্যে পড়ে না।
সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে যদি আপনার সুযোগ থাকে ইএনটি স্পেশালিস্ট অথবা কোনো সদর হাসপাতাল অথবা কোনো সরকারি মেডিকেল কলেজে রেফার করবেন। কারণ এই কাজটা করতে গিয়ে যদি রুগী কোনো কারণে মিসিং করে ফেলেন, আপনি হঠাৎ করে যদি টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন করে ফেলেন, কান দিয়ে যদি ব্লাড আসে, তাহলে রুগীর অ্যাটেন্ডেন্স যে একটু আগেই বললো ম্যাডাম আপনি করেন, দেখা যায় যা হয় হবে, আপনি করেন ম্যাডাম, আপনি যদি পারেন তাহলে আমরা করবো, ওই পেশেন্ট পার্টি কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। তেমনি ভাবেই নাকের ক্ষেত্রে একই কন্ডিশন। নাকে অনেক সময় দেখা গেছে যে ফরেন বডি পোস্টেরিয়র কোয়ানাতে গিয়ে আটকে থাকে। আপনি কি করছেন, ফরেন বডি হুক নিয়ে গেছেন, রুগী এমন একটা নড়া দিছে এটা পোস্টেরিয়র কোনা থেকে শুরু করে নেজোফেনিক্সের কাছে গিয়ে আটকে আছে। তার মানে কি আপনার কাছে আসলে বের করতে এই রিস্ক হয়ে এটা ভিতরে ঢুকে গেল। ইভেন আপনার এই কথাও বলা হয় পেশেন্ট পার্টিকে জাজ করে ইএনটি স্পেশালিস্টও এটাকে রেফার করতে পারে সরকারি হাসপাতাল এবং সদর হাসপাতালে। এটা কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ পেশেন্ট পার্টিকে আগে জাজ করতে হবে, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের কন্ডিশন বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে যে কোনো ধরনের ফরেন বডি আপনার রেফার করাটা আপনার জন্য বেস্ট হবে। কারণ যদি আপনার থেকে কোনো অকারেন্স হয়ে যায়, এটার জন্য আপনার পরবর্তী প্র্যাকটিসটাকে অনেক হ্যাম্পার্ড করবে। অতএব এই বিষয়টা কিন্তু জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন, অনেক সময় যে কোনো পোকা বা কোনো কিছু কানে ঢুকে যায় বা নাকে ঢুকে যায়, ওগুলো তো একই সিস্টেম, তাই না? মানে রেফার করে এই ক্ষেত্রে একটা সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। কারণে যদি কোনো ফরেন বডি যায়, ফরেন বডি মিন্স যদি লিভিং পার্টিকেল যায়, তাহলে আপনি অবশ্যই তাকে বলবেন আপনি কোনো ইনস্ট্রুমেন্টেশন করা যাবে না। হ্যাঁ, তাহলে লিভিং পার্টিকেল কানের টিএম অথবা আপনার আমাদের কানে যে এক্সটার্নাটরি ক্যানেলের যে খাসটা আছে, অর্থাৎ যেখানে আমাদের ওয়াক্স গুলো জমে, এখানে একটা প্রবলেম হতে পারে। এজন্য আপনি রোগীকে অ্যাসিওর করবেন যে কানে ফরেন বডি গিয়েছে, আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনি 4 থেকে 5 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার আপনি অলিভ অয়েল দেন, 2 ঘন্টা পর পর অলিভ অয়েল দেন। তাহলে সাফোকেশন হয়ে ওই ফরেন পার্টিকেলটা কানের ভিতরেই মরে যাবে যদি লিভিং পার্টিকেল হয়। এরপর আপনি ইএনটি স্পেশালিস্টে গেছে, তার কাছে সাকার আছে, তার কাছে অটোস্কোপ আছে, তার কাছে কি বলে ক্রোকোডাইল আছে, তার কাছে কাপ ফরসেপস আছে, ছোট ছোট চিকন, এটা দিয়ে এটা বের করে দিতে পারবেন। সো এক্ষেত্রে আপনি ওপিনিয়ন দিবেন যে আপনি কোনো ইনস্ট্রুমেন্টেশন করবেন না, কোনো কটন বাড দিবেন না, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নাই। আপনি শুধু অলিভ অয়েল ব্যবহার করেন 3 থেকে 4 ফোঁটা করে, আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে আপনি একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যান, অথবা কোনো সদর হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে যোগাযোগ। স্যার জি বলেন। ওয়াক্স থাকে তাহলে ওই সোডিবাই কার্ব দিতে বলবো, ওয়াক্স যদি থাকে তাহলে সোডিবাই কার্ব দিয়ে তারপর এন্টি স্পেশালিস্টের কাছে রেফার করে দেব। হ্যাঁ, ওয়াক্স থাকলেও এটা করবেন। কেননা আমি আপনাদেরকে বলি আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা তিক্ত অভিজ্ঞতাটা এই ধরনের যে সময় ইম্প্যাক্টেড ওয়াক্স থাকলে ওই ইম্প্যাক্টেড ওয়াক্সটা একবার টিএম পর্যন্ত এক্সটেন্ডেড থাকে, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। ইভেন আপনার এটা দেখা গেছে টিএম এর আম্বুর কাছাকাছি পর্যন্ত থাকে। তো অনেকের ক্ষেত্রে যেটা করে, অনেক ক্ষেত্রে সাকার দিয়ে বের করতে চায়, তখন দেখা যায় যে টিমের উপরে একটা ল্যাটারাল প্রেসার পড়ানোর সময় টিএমএ পারফোরেশন হয়ে যায়। এই জন্য আপনি অবশ্যই ইম্প্যাক্টেড ওয়াক্স থাকলো, আপনি তো ওয়াক্সের কন্ডিশন জানেন না ভিতরে কি কন্ডিশন, এর অনেক সময় ওয়াক্স থেকে সিওএম হয়ে যায়, এওএম হয়ে যায়, এটা টিম্প্যানিক মেমব্রেনে পারফোরেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা মাথায় রাখা উচিত, আপনি অলিভ অয়েল বলেন, অ্যাসোলুমেন ইয়ারড্রপ বলেন, অথবা আপনি 7.5% সোডিবাইকাপ বলেন, এগুলো দিয়ে তাকে ওয়াক্সের কন্ডিশন, আমি একটা প্রশ্ন শফিকুল ইসলাম আমাকে প্রশ্ন করেছিল, তার আমি অ্যান্সার দিয়েছি। এগুলো দিয়ে আপনি 7 দিন 10 দিন পরে ইএনটি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। উনি সাকশন ক্লিয়ারেন্স করে অটোস্কোপ দিয়ে দেখে মাইক্রো ইনস্ট্রুমেন্ট দিয়ে যতটুকু যা করতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি রোকসানা পারভিন, আপনি আপনার অ্যান্সার পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার, পেয়েছি। আমার একটা কোশ্চেন ছিল যে আমার এক পেশেন্টের ম্যাগনেটিক সাইনোসাইটিস, এটা একটা ওয়াশ করার পরও তার আবার সেই হেডেক শুরু হয়েছে। উনি একজন ইএনটি বিশেষজ্ঞ দেখানোর পর উনি একটা ওয়াশ করানো হয়েছে, তারপর আবার তাকে আবার হেডেকটা শুরু হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি সাইনোসাইটিস অনেকটা হেডেকের মতো, অর্থাৎ
সাইনোসাইটিসটা হচ্ছে এরকম, লাইফস্টাইল মডিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি লাইফস্টাইল মডিফিকেশনটা ভালো মতো করে, অর্থাৎ দিনে যদি 3 বার স্টিম ইনহেলেশন করে, সে যদি ধরেন লবণ পানি দিয়ে কুসুম কুসুম লবণ পানি গরম পানি দিয়ে গার্গেলিং করে, তারপরে ঠান্ডা খাবারগুলো অ্যাভয়েড করে, রাতে ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে, সকাল 8টার মধ্যে গোসল করে, ঠান্ডা বিষয়গুলোকে অ্যাভয়েড করে, মন্টেলুকাস অ্যান্টিহিস্টামিনটাকে ট্রিটমেন্ট হিসেবে নেয়, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কিন্তু অনেক রোগী আছে এই নিয়মগুলো করে না বা করতে চায় না, তারা বিভিন্ন সময় অনিয়ম করে, অর্থাৎ ধূমপানের সাথে জড়িত হয়ে পড়ে। এই রোগীর ক্ষেত্রে ম্যাক্সিলারি সাইনোসাইটিসটা বারবার হয়। ম্যাক্সিলারি সাইনোসাইটিস বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি এন্ট্রাম যেটা আছে, দুই পাশে আমাদের ম্যাক্সিলারি এন্ট্রাম, এটা হেজি হয়ে যায়। আমরা যখন এক্স-রে পিএনএস অক্সিপিটোমেন্টাল ভিউ করি, দেখি সিক্রেশন, অর্থাৎ দুই পাশের সিক্রেশন গুলো এত জমে গেছে যে এই আমাদের কালো অংশটা সাদা হয়ে যায়। এক্ষেত্রে অনেকে বাইল্যাটারাল এন্ট্রাল ওয়াশ আউট করে। আপনি যে কথাটা বললেন বাও, আমরা বাংলায় বলি বাও, এটা একটা রাফ প্রসিডিউর, এটা আমরা সহজে করতে চাই না। যদি কোনো রোগীর ক্ষেত্রে একেবারেই ইন্ডিকেশন হয়, একেবারেই খারাপ কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা বাও করব, নতুবা আমরা বাও করার দরকার নেই। আমরা তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিব, অ্যান্টিহিস্টামিন দিব, প্রয়োজনে ইডিমা কমার জন্য মন্টেলুকাস দিব, রোগীকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো, তাহলে রোগীর ক্ষেত্রে অনেক ভালো থাকে। হ্যাঁ, এবং এই বিষয়টা হচ্ছে কি অনেক কন্ট্রোলে থাকে। তো সো আমরা যদি দেখি যে রোগীর কন্ডিশন খুবই খারাপ, রোগী একবারে নিঃশ্বাস নিতে পারছে না, অ্যান্ট্রামটা অনেক হেজি হয়ে গেছে, অ্যাকিউট অবস্ট্রাকশন হচ্ছে, রোগীর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সিভিয়ার হেডেক হচ্ছে, সেক্ষেত্রে আমরা বাও করতে পারি। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বললেন, বাও করার পরে 30% চান্স থাকে এটা রিকারেন্স হওয়ার। এজন্যই একান্তই ইন্ডিকেশন না থাকলে আমরা বাও করব না। আমাদের অভিজ্ঞতা বলে বাওয়ের রেজাল্ট খুব একটা ভালো। ফেরদৌস কামাল, আপনি অ্যান্সার পেয়েছেন? এই ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি? বাও অল্টারনেটিভ বাও করে যদি আমাদের লাভ না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাইনাস সার্জারি করতে পারি। এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ESS, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ইজ এ ভেরি ফাইন এবং গুড প্রসিডিউর। এই প্রসিডিউরের মাধ্যমে রোগীর অনেক রিলিফ আসে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের বিষয় আর কি। যদি এক্ষেত্রে তার প্রবলেম হয়, তাহলে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। কি এক্সপেন্সিভ প্রসিডিউর? এক্সপেন্সিভ এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটা খুব বেশি এক্সপেন্সিভ বলা যায় না, আবার এক্সপেন্সিভও। এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম। অন অ্যান এভারেজ ধরেন 35-40,000 টাকার মতো লাগে। স্যার আমাদের হাতে বেশি সময় নেই, 11টার দিকে লাইভ ক্যান্সেল হয়ে যাবে স্যার। ফরিদ, তাহলে ডাক্তার সাহেবরা তো প্রশ্ন করছে, সবাইকে খুব মোবারকবাদ। সবাই খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, অনেক বিষয় জানতে চেয়েছে, এখনো অনেকে অনেক প্রশ্ন করছে। তো আমার কাছে মনে হয় সবার সম্মতিক্রমে মনে হয় শেষ করে দিলেই ভালো হবে। আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার মতো কথা বলেছি। এখন তুমি মনে হয় শেষ করতে পারো ফরিদ। জি, থ্যাংক ইউ স্যার।